প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের বিজ্ঞানের অধ্যায় 7 অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার এই অধ্যায়টা পড়াচ্ছে। তো আজকে গত ক্লাসে যে পাঠদান করেছিলাম, আজকের বিষয় হচ্ছে লবণের রাসায়নিক বৈশিষ্ট্য। এটা সম্পর্কে তোমাদের একটা পরীক্ষামূলক আছে 160 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইতে দেখতে পারো। এবং আরেকটু উপরে এখানে আছে 159, এখানে একটু সংজ্ঞা আছে, সংজ্ঞার সাথে পরবর্তীতে 160 পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে লবণের বৈশিষ্ট্য সম্পর্কে জানা। অর্থাৎ আমরা এখানে আজকে লবণের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো একটু পরীক্ষা নিরীক্ষা আছে তোমাদের এখানে উপকরণের মাধ্যমে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে এবং খাতা বের করে একটু লেখালেখি করবে। তো এখানে আজকে লবণের রাসায়নিক বৈশিষ্ট্যের প্রয়োজনীয় উপকরণ আছে, পাত্র আছে, এখানে রাখা আছে বিকার, যে পরীক্ষণীয় লবণ আছে, যে আমরা খাবার লবণ আমরা যেটা বলি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ। এই খাবার লবণের পরীক্ষার মাধ্যমে আমরা জানব যে লিটমাস কাগজকে রঙের বা বর্ণের পরিবর্তন করে কিনা। এখানে একটা আছে রেড অর্থাৎ লাল লিটমাস কাগজ, এবং এখানে আছে একটি নীল লিটমাস কাগজ। তাহলে আমরা একটু পরীক্ষা শুরু করি। পরীক্ষণীয় বিষয়ে যে লবণের বৈশিষ্ট্যের মধ্যে আমরা রাসায়নিক বৈশিষ্ট্য জানব। লবণের দ্রবণের মাধ্যমে লিটমাস কাগজের লিটমাস কাগজ কাগজের পরিবর্তন হয় কিনা। লবণের দ্রবণের মাধ্যমে লিটমাস কাগজের পরিবর্তন হয় কিনা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পাতিত পানি দিয়ে লবণের দ্রবণ তৈরি করব। এখানে একটা কাঁচের বিকার আছে, সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, তোমরা নিশ্চয় এটা চেনো। 5 থেকে 10 গ্রাম মতো লবণ নিয়ে খাবার লবণ নিয়ে তাতে 30 থেকে 50 মিলি পাতিত পানি, এখানে পানি আছে, এটা ডিস্টিল ওয়াটার বোতলে করে এটা নিয়ে আসছি। বিকারের দাগ কাটা আছে, এখানে আছে 70 হয়েছে 70 ml, অসুবিধা নাই। তারপরে নাড়ানি কাঠি দিয়ে নেড়ে এটা একটা দ্রবণ তৈরি করব। আমরা এখানে পর্যায়ক্রমে লিটমাস কাগজের পরিবর্তন লক্ষ্য করব। তাহলে এই বিকারে তাহলে এই যে লিটমাস কাগজ 2 প্রকার আছে। প্রথমে নীল লিটমাস কাগজ আমরা দেখি দিয়ে পরিবর্তন হয় কিনা। নীল লিটমাস কাগজ এটা আছে নীল, তাহলে বর্ণের পরিবর্তন হয় কিনা।
আমরা বা এখানে আমি এই লবণ পানির দ্রবণের মধ্যে ডুবালাম, এখানে কি পরিবর্তন আসলো? তোমরা নিশ্চয় বলবে না, এটা পরিবর্তন হলো না, ঠিক যেমনটা ছিল নীল লিটমাস কাগজ তেমনই আছে। আবার আমরা একটু দেখাই লিটমাস কাগজ কিন্তু এরকম দেখতে তোমরা নিশ্চয় দেখেছো, এগুলো স্কুলে তোমাদের পরীক্ষাগারে আছে দেয়া। আবার আমি দেখাচ্ছি লিটমাস কাগজ নীল, এটা লবণের দ্রবণে ডুবালাম, তাহলে কিন্তু এটা কোনো পরিবর্তন হলো না। দেখো কোনো পরিবর্তন হয়নি, এটা হলো না। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা নীল লিটমাস কাগজ লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন হলো না। নীল লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন হলো না। আরেকটা আছে লাল লিটমাস কাগজ। লাল লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন হয় কিনা। এবার দেখো লাল লিটমাস পেপারে এটা আছে, লাল লিটমাস পেপার, রেড লিটমাস ইংরেজিতে বলা হয় রেড লিটমাস, এগুলোকে বলা হয় লাল লিটমাস। লাল একটু লালচে রঙের, এই জন্য এটা বলা হচ্ছে লাল লিটমাস পেপার। আবার লবণের দ্রবণে যে বিকারে করা আছে, এই বিকারে দ্রবণে আমি প্রবেশ করাচ্ছি, তাহলে দেখো কোনো পরিবর্তন আসে কিনা। এটা কি পরিবর্তন হলো? তোমরা এবারও বলবে নিশ্চয় না, যেরকম লিটমাসের লাল লিটমাস বর্ণ ছিল তেমনই থেকে গেল। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি কি এটাও পরিবর্তন হলো না। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই খাবার লবণ অর্থাৎ লবণ, এই লবণের রাসায়নিক বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানতে পারলাম লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ নীল লিটমাস এবং লাল লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন হলো না। তাহলে এই লবণের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কি বলতে পারি যে লবণ একটি নিরপেক্ষ পদার্থ, নিরপেক্ষ পদার্থ বা যৌগ, নিরপেক্ষ পদার্থ বা যৌগ, নিরপেক্ষ পদার্থ যা আছে, অর্থাৎ ওই নীল লিটমাস কাগজ এবং লাল লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন হলো না, পরিবর্তন করলো না, তাহলে নিরপেক্ষ পদার্থ। এখন লবণ আমরা সংজ্ঞায় কাকে বলি? লবণ কাকে বলি? তোমরা তোমাদের খাতায় লিখে নাও লবণ কাকে বলি। লবণ কাকে বলে? তাহলে উত্তরটা কি হবে? লবণ, তোমাদের বইটা এটা দেওয়া আছে সংখ্যাটা 159 পৃষ্ঠায়, যে লবণ হলো অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন পদার্থ। লবণ কি? অ্যাসিড ও ক্ষারকের
বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থকে লবণ বলা হয়। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থকে, অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থকে লবণ বলা হয়। যেহেতু লবণ একটি নিরপেক্ষ যৌগ, তাহলে আমরা এই লিটমাস কাগজের মাধ্যমে বর্ণে কোনো পরিবর্তন পেলাম না। এরকম আরো কয়েক ধরনের যৌগ লবণ কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। তোমাদের পাঠ্য বইতে এই যে দলগত কাজের এই পরীক্ষণে আছে, তাহলে এছাড়া আরো আছে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা যাকে বলা হয় বেকিং পাউডার বা বেকিং সোডা, বেকিং পাউডার বা বেকিং সোডা, এর সংকেতটা কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বেকিং বেকিং পাউডার বা সোডা, সোডার নেই, এর সংকেত হচ্ছে NaHCO3। তো দেখো, এটা হচ্ছে পানিতে যদি দ্রবণীয় হয়, পানিতে দ্রবণীয় যদি হয় তাহলে এদের আয়ন দেখা যায়। সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন প্লাস CO2 কার্বন ডাই অক্সাইড, এই হাইড্রোজেন আয়নের কারণে এই সোডিয়াম কার্বনেট এটি অ্যাসিডিক, অ্যাসিডিক অথবা ক্ষারীয়, অ্যাসিডিক বা ক্ষারীয়। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এটা কোনটা হবে? তোমাদের বইতে কিন্তু লেখা আছে অ্যাসিডিক বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিডিক যদি বৈশিষ্ট্য হয় তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দেখো হাইড্রোজেন আয়নের কারণে অ্যাসিডিক বৈশিষ্ট্য। তোমরা জানো যে সমস্ত যৌগে পানিতে দ্রবণীয় হয়ে পরে হাইড্রোজেন আয়ন দেবে তাকে বলা হয় অ্যাসিড। তাহলে অ্যাসিডিক বৈশিষ্ট্য সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং সোডার মধ্যে এটা বিদ্যমান। তো একটা পরীক্ষার মাধ্যমে বোঝাবো। তো যদিও এই পরীক্ষা তোমাদের বইতে লেখা আছে, দেখো যে কিছু কিছু লবণের জলীয় দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় হতে পারে, যেমন বেকিং সোডা NaHCO3 বা খাবার সোডা তাকে বলা হয়। বেকিং সোডা বা খাবার সোডা বলে, সোডা বলে আমি লিখছি সোডা বলে। এটিও একটি লবণ, কিন্তু এর জলীয় দ্রবণ অ্যাসিডিক এবং এটি নীল লিটমাসকে লাল করে। কি লেখা আছে? নীল লিটমাসকে লাল করে। তাহলে এটা আছে নীল লিটমাস, নীল লিটমাস কে কি করবে? লাল বর্ণে করতে হবে, লাল বর্ণ, লাল বর্ণ করবে। তাহলে কি আমরা দেখি পরীক্ষা করি? সম্ভবত এটা হবে না, কারণ বইতে এটা যেটা যদিও লেখা আছে এটা ক্ষারীয় বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। আমি এখানে একটু বেকিং সোডা বাজার থেকে কিনে নিয়ে আসছি। বেকিং সোডা স্কুলের পরীক্ষাগারে নাই, এটা এরকম পুরো পাউডারের মতো তোমরা দেখবে বেকিং সোডা। এই বেকিং সোডা একটি দ্রবণ তৈরি করি আমরা, একটি টেস্ট টিউবে নিই, পাতিত পানি দিয়ে দ্রবণ তৈরি করি। পাতিত পানি দিয়ে দ্রবণ তৈরি করার পর আমরা লিটমাস পেপার, তোমাদের পাঠ্যবইতে লেখা আছে নীল লিটমাস পেপারকে লাল করব। তাহলে নীল লিটমাস পেপার এই টেস্ট টিউবে প্রবেশ করিয়ে দেখি
এটা লাল বর্ণে পরিবর্তন হয় কিনা? প্রিয় শিক্ষার্থী দেখো তো এটা কি বর্ণে পরিবর্তন হলো কিনা? যেমন ছিল তেমনটি আছে। তাহলে এখানে যদিও বৈশিষ্ট্য হাইড্রোজেন কথা বলা আছে যে এখানে হাইড্রোজেনের আয়ন অনুসারে অ্যাসিডিক হবে, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষারীয় থাকে অনেক সময় হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এখানে যদি পানিতে দ্রবণে করা হয় অনেক সময় এটা কি হবে, সোডিয়াম আর বাইকার্বনেট যেটা আছে পানির সাথে এটা বিক্রিয়া করে অনেক সময় ক্ষারীয় অবস্থা প্রদর্শন করে। অর্থাৎ এ আবার হয়ে যায় কি, তখন Na+OH- হাইড্রোক্সাইড ক্ষার। তাহলে ক্ষারের মধ্যে ক্ষার, নীল লিটমাস, ক্ষার লাল লিটমাসকে নীল করে, ক্ষার লাল লিটমাসের নীল করে। তাহলে যদি এরকম বৈশিষ্ট্য হয় ক্ষারীয়, নিরপেক্ষ লবণের ক্ষেত্রে আসলে লবণ জাতীয় তো এই লবণের কারণে এটা পরিবর্তন হয় না। আমরা এটা দিয়ে দেখি এবার লাল লাল লিটমাস কাগজটা দিয়ে লবণ বৈশিষ্ট্য নির্ভর করে, সেটা নিরপেক্ষ হয়। দেখো এটা কোনো পরিবর্তন নেই, যেমন আছে বরং একটু একটু নীল কিন্তু হয়েছে। ক্ষারীয় বৈশিষ্ট্য দেখো একটু নীল নীল একটু ভাব হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি অ্যাসিডের বৈশিষ্ট্য থাকে লাল একটু, এই লালটা একটু দেখো একটু কালচে বা নীল বর্ণের মতো আকার ধারণ করেছে, মানে যে নীল কাগজ ছিল এর কাছাকাছি, তাই নয় কি? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমরা যদি এখানে অ্যাসিড বৈশিষ্ট্য আমরা বিদ্যমান যদি দেখি, তাহলে আমরা দেখি যে এই যে নীল লিটমাস কাগজ প্রকৃতপক্ষে অ্যাসিডে কী হয় তোমরা এর আগে তোমরা জেনেছো। তাহলে আমরা অ্যাসিড এই ড্রপারে দিয়ে দেখি যে পরিবর্তন হয় কি না। শিক্ষার্থী দেখো এটা নিশ্চয় দেখো একটু বর্ণের পরিবর্তন হয়ে গেল। এটা বর্ণটা কেমন হলো? বর্ণটা লাল হয়ে গেল। দেখো পড়বে তার অসুবিধা নাই। আরও আছে এই যে এখানে আমি একটু দিচ্ছি, আবার একটা পড়ে গেল। তো দেখো এটা বর্ণের পরিবর্তন হয়েছে নিশ্চয়ই এটা। তাহলে অ্যাসিড নীল লিটমাস কিন্তু লাল করে, আর ক্ষার লাল লিটমাসকে নীল করে। এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে। আর কয়েকটা পরীক্ষণীয় আছে। সোডিয়াম কার্বনেট। এবার দেখো সোডিয়াম কার্বনেট। ও তাহলে আমি একটু আবার বলি, এখানে এই যে লিটমাস, এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের পানির সাথে এখানে হাইড্রোজেন আয়ন, যদিও অ্যাসিডিক বৈশিষ্ট্য হয়, প্রকৃতপক্ষে তোমাদের বইতে লেখা আছে যে এটা নীল লিটমাস কাগজকে লাল করবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা করে না। এটা করে না, এটা লবণ নিরপেক্ষ, আদৌ এটা অনেক সময় সম্ভব হয় না। এই হাইড্রোজেন আয়নের জন্য এটা নীল বর্ণের আকার একটু ধারণ করে। তো আরেকটি যৌগ আছে বেকিং সোডা বা খাবার লবণ গেল বা খাবার সোডা বলা হয়। এবার আরেকটি যৌগ পরীক্ষা আছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট আছে, তোমরা নিশ্চয়ই কাপড় কাঁচা সোডার নাম শুনেছো। কাপড় কাঁচা সোডা, কাপড় কাঁচা সোডা। এর রাসায়নিক সংকেত Na2CO3 সোডিয়াম কার্বনেট। তাহলে এই সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে কোন ধরনের আয়নে পরিণত হয়? H2O পানি, এক্ষেত্রে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2CO3 কার্বনিক অ্যাসিড। এটা কিন্তু কার্বনিক অ্যাসিড হয় তৈরি মৃদু কার্বনিক অ্যাসিড। মৃদু। আর এটা কি বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্য, ক্ষার। তাহলে আমরা এটা পরীক্ষা করে দেখি। সোডিয়াম কার্বনেট দেখো
এটা সোডিয়াম কার্বনেট Na2CO3, এখানে লেখা আছে Na2CO3 সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট বাজারে কিনতে পাওয়া যায় আপনার কাছে সোডা হিসেবে। একটা টেস্ট টিউব আমি নিচ্ছি। পাতিত পানি দিয়ে দ্রবণ তৈরি করার পর আমরা লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করে দেখব। তাহলে তোমরা নিশ্চয়ই জানো ক্ষারের একটা বৈশিষ্ট্য আছে যে ক্ষার আছে লাল লিটমাসকে নীল করে আর অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তাহলে ক্ষারের বৈশিষ্ট্য অনুযায়ী ক্ষার লাল লিটমাস কাগজকে নীল করবে। তাহলে লাল লিটমাস কাগজ আমরা এটা দিয়ে দেখি এটা পরিবর্তন হয় কিনা। শিক্ষার্থী দেখো যে লাল লিটমাস কাগজটা ছিল লাল লিটমাস কাগজটা নীল হয়ে গেছে। বুঝতে পেরেছো? লাল লিটমাস কাগজ যেটা ছিল নীল হয়ে গেছে। তাহলে এই থেকে আমরা এ থেকে বুঝতে পারলাম যে সোডিয়াম কার্বনেট যে ক্ষার যেটা তার আছে নীল লিটমাস কাগজ, নীল লিটমাস কাগজকে নীল বর্ণ থেকে পরিণত করে। লাল লিটমাস কাগজকে নীল বর্ণে এটা পরিবর্তন করবে লাল লিটমাস কাগজ। এছাড়া এর যে কার্বনিক বৈশিষ্ট্য অ্যাসিড মৃদু অ্যাসিড হয়, এই কার্বনিক অ্যাসিড যে কার্বনিক অ্যাসিড মৃদু অ্যাসিড হয় এ হাইড্রোজেন অর্থাৎ পানিতে পুরোপুরি বিয়োজিত হয় না, কিন্তু প্রকৃতপক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়। এই বিয়োজিত থাকার কারণে কি হয় আমি পূর্বে দেখালাম তোমাদের সোডিয়াম আয়ন প্লাস OH মাইনাস এই হাইড্রক্সিল আয়নের কারণে এই লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে সোডিয়াম কার্বনেট। এই বৈশিষ্ট্য কেন? এছাড়া এখন কতগুলো যৌগ আছে এই সোডিয়াম কার্বনেট, তারপরে ক্যালসিয়াম কার্বনেট, একটা HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে তোমাদের ওই 160 পৃষ্ঠায় এখন নিচের দিকে আছে। এই বিক্রিয়া দুটো দেখাবো আমি। এখানে আছে সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করা ছিল। সোডিয়াম কার্বনেটের দ্রবণটা কোনটা? এইটা সোডিয়াম কার্বনেটের দ্রবণ। এখানে আমি অল্প পরিমাণে নিচ্ছি। এর মধ্যে HCl যুক্ত করার কথা বলা হচ্ছে। HClটা এটা আছে HCl বা পাতলা সালফুরিক অ্যাসিড। টেস্ট টিউব দিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাসিডে বিভিন্ন অংশে লাগলে পরে এটা ক্ষতের সৃষ্টি হতে পারে। তাহলে আমরা ফোটায় যদি যোগ করি তাহলে দেখো একটু বুদবুদ আকারে নিশ্চয় উঠছে, তোমরা বুঝতে পারছো। দেখো বুদবুদ আকারে উঠছে, বুদবুদ আকারে উঠবে। তাহলে এটা তোমরা বলবে যে কি গ্যাস উৎপন্ন হবে। যাই হোক এইভাবে এরকম দেখো বুদবুদ আকারে উঠে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। বুদবুদ আকারে উঠছে, ছোট্ট ড্রপসের মতন উঠতে থাকছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হচ্ছে অ্যাসিড এবং এই লবণে। কারণ তোমরা পূর্বেই জানলে, আমি একটু লিখি এখানে, তোমরা দেখো সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনেট দ্রবণের সাথে জলীয় দ্রবণ, অর্থাৎ এখানে কিন্তু জলীয় দ্রবণ হবে। যেহেতু পানি দিয়ে দ্রবণ তৈরি করা হয়েছে
সোডিয়াম কার্বনেটে এটা আছে জলীয় দ্রবণ, ইংরেজিতে বলা হয় aqueous সলিউশন। তাহলে সোডিয়াম কার্বনেট জলীয় এটা দ্রবণ হিসেবে আছে, এর সাথে HCl বিক্রিয়া করলো করে, তাহলে কি হবে, এটা সোডিয়াম ক্লোরাইড লবণ H2O। তোমাদের বলতে হবে কি গ্যাস উৎপন্ন হবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ধন্যবাদ। কার্বন ডাইঅক্সাইড গ্যাস CO2, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হতে থাকে। সোডিয়াম ক্লোরাইড এটা লবণ, তাহলে লবণটা কিভাবে পাওয়া যেতে পারে? তোমরা বা এখানে যদি ল্যাবরেটরিতে একটা পাত্রে নিয়ে বা এই অবস্থায় একে হিট দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে পানি বাষ্প আকারে এটা উঠে যাবে এবং কিছু লবণের অংশ সাদা আকারে দেখতে পাওয়া যাবে। এভাবে লবণ পাওয়া যাবে। আর একটা বিক্রিয়া আছে ক্যালসিয়াম কার্বনেট। তোমরা নিশ্চয়ই এটা নাম শুনেছো, ক্যালসিয়াম কার্বনেট। একে বলা হয় চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর বা মার্বেল পাথর বলা হয়। ক্যালসেট আর এক নাম হচ্ছে ক্যালসেট, অপর নাম ক্যালসেট, চুনা পাথর। এর সাথে পাতলা সালফিউরিক অ্যাসিড, এটা সলিড এস, এটা আছে সলিউশন। এই একটা সলিউশন হাইড্রোজেন ক্লোরাইড বা যেটা অ্যাসিড ছিল, এটা আছে পরবর্তীতে লিকুইড যদিও হবে। সোডিয়াম ক্লোরাইডের সলিউশন আছে, এটা তাপ দিলে পরে আবার সলিডে যাবে, এটা লিকুইড। আর এটা কার্বন ডাইঅক্সাইড জি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ক্যালসিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড H2SO4 পাতলা। তোমরা নিশ্চয়ই জানো পাতলা সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথর বা মার্বেল পাথরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এখানে সেই লবণ উৎপন্ন হবে, ক্যালসিয়াম সালফেট CSO4 প্লাস আবারও পানি H2O প্লাস, তোমরা নিশ্চয়ই বলবে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এখানে সে জি আকারে গ্যাসীয়। এটা আছে যদি উৎপন্ন হয় সলিড, মানে যেটা আছে কঠিন অবস্থায় পাওয়া যাবে, এটা আছে অ্যাকুয়াস সলিউশন দ্রবণ, এটা সলিড। তো ক্যালসিয়াম কার্বনেট কেমন দেখতে প্রিয় শিক্ষার্থী? তোমাদের একটু দেখাই। ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর বলা হয়, এখানে লেখা আছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট সাদা রঙের মার্বেল পাথরের মতন, মার্বেল পাথর বা সাদা রঙের। এটা দেখতে পাচ্ছ তোমরা সাদা চিপস, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, চিপস অফ ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের বা চুনা পাথর মার্বেল পাথরের টুকরা, চিপস মানে টুকরা। এখন এটা একটা টেস্ট টিউবে দিই আমি কয়েকটা টুকরা। এবার কি দিতে হবে? এখানে লেখা আছে সালফিউরিক অ্যাসিড পাতলা। প্রিয় শিক্ষার্থী, এখানে পাতলা সালফিউরিক অ্যাসিড ল্যাবরেটরি থেকে আনা আছে, এখানে দেখানোর জন্য আমি বিকারে নিয়ে আসছি। তাহলে যদিও এটা একটা ধারণীয়, অনেক সময় সালফিউরিক অ্যাসিড হাতে পড়তে পারে, এই কারণে কি করতে হবে, তোমার যদি ধারক যদি না থাকে, তুমি একটা কাগজ দিয়ে তৈরি করে নিতে পারো। কিভাবে তৈরি করবে সেটা একটু দেখে দিচ্ছি। এরকম কাগজ ভাঁজ করে, ধারক যদি না থাকে তাহলে সুবিধা হবে এরকম ধরে। তাহলে আস্তে আস্তে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিড আস্তে আস্তে ঢালবো, দেখবে যে বুদবুদ আকারে গ্যাস নির্গত হবে। দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে। এটা আস্তে আস্তে নির্গত হবে এবং এখানে যদি হাত দেওয়া হয় তাহলে এটা হালকা গরম হয়ে যায়। তাহলে এটা দেখো আস্তে আস্তে বুদবুদ আকারে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু নির্গত হয়। এটা পরীক্ষাও করা যায়। এটা ধরে নিয়ে যদি একটা জ্বলন্ত কাঠির মুখে ধরা হয় তাহলে দপ করে নিভে যাবে বা পপ করে একটা শব্দ হয়, পপ।
আস্তে আস্তে দেখো রাসায়নিক বিক্রিয়া, এখানে যে নিচের দিকে বুদবুদাকারে ওই ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ ওই চুনা পাথরের সাথে আস্তে আস্তে এটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে গ্যাস উৎপন্ন হবে। যতক্ষণ থাকবে অ্যাসিডের আয়নগুলো থাকবে, অ্যাসিডের আয়ন যতক্ষণ থাকবে ততক্ষণ সেই ক্যালসিয়াম কার্বনেট বা এই চুনা পাথরের সাথে এটা বিক্রিয়া হবে এবং আস্তে আস্তে থেমে যাবে। এখন পরবর্তীতে এইগুলো ভেঙে যাবে, ভেঙে যেয়ে গলে যাবে, আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাবে। এখন একে যদি তাপ দেওয়া হয়, তাপ দিলে কিন্তু আবার এটা লবণ পাওয়া যায়। এই বিক্রিয়াটা এইভাবে সম্পন্ন হবে। তো প্রায় সব কঠিন পদার্থের অর্থাৎ এইভাবে লবণের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তোমাদের পাঠ্য বইতে 161 পৃষ্ঠায় দেখো লেখা আছে যে তাপমাত্রা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো কেমন থাকে, এগুলো আছে বেশি থাকে। এই পৃষ্ঠা নম্বরে প্রথমের উপরের দিকে আছে। তো বেশিরভাগ লবণ কি হয়, পানিতে দ্রবণীয় হয়। যেমন আমরা খাবার লবণ, এই খাবার লবণ আমরা একে বলি টেবিল লবণ বলি, যে রান্না বান্না করার জন্য এখানে ব্যবহার হিসেবে তোমাদের এখানে কাজ দেওয়া থাকবে, আমি সেটা দিয়ে দিচ্ছি। আর কিছু লবণ দ্রবীভূত আবার হয় না, সেগুলো যেমন এই ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যেটা দেখালাম এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না সহজে, কিন্তু অ্যাসিডে দ্রবীভূত হবে। দেখো এটা পানিতে আমি যদি দিই, এটা পানিতে যদি দিই, এটা এর পানি আছে বিকারে, টিউবওয়েলের পানি, দেখো এটা কি দ্রবীভূত হবে? এটা কিন্তু দ্রবীভূত হবে না। দেখো একে ঝাঁকি দাও, এটা ঝাঁকি করো, দেখো এখানে দ্রবীভূত হবে না, কোনো পরিবর্তন হবে না। এটা সহজে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যাসিডে দ্রবীভূত হয়। যেমন এটা রাসায়নিক বিক্রিয়া, যেটা আবার আমি একটু দেখাই, দেখো এটা আস্তে আস্তে এটা গলে যাচ্ছে, আস্তে আস্তে ভিতরে গলে যাচ্ছে। এছাড়া আরও আছে যেমন সিলভার সালফেট Ag2SO4, তারপর সিলভার ক্লোরাইড AgCl, এগুলো আছে দ্রবীভূত হয়। ক্যালসিয়াম কার্বনেট, সিলভার সালফেট এবং সিলভার ক্লোরাইড। আগামী ক্লাসে তোমাদের কাজ দিচ্ছি। আজকে এই পর্যন্ত তোমাদের পাঠটা শেষ করব। বাড়ির কাজ হিসেবে লিখে নাও। শিল্প ও কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রকার লবণের ব্যবহার উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে পাঠদান শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। ধন্যবাদ সবাইকে।